Bismillahirrahmanirrahim. Today I will discuss a topic which is numerical solution of differential equation, and that numerical solution will be solved using Picard's method. Actually, French mathematician Emile Picard discovered this method. According to his name, the method's name is Picard's method. He is the scientist of 18th century. 1856 থেকে 1941 পর্যন্ত ফ্রান্সের প্যারিসে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন। তো ওনার নাম অনুসারেই এই মেথডটাকে ডিজাইন করা হয়েছে, that is to solve differential equation using numerical techniques. There are lots of techniques to solve differential equations. One of them is Picard's method. তোমরা যারা নিউমেরিক্যাল মেথডস কোর্সটি করেছো সেখানে কিন্তু বিভিন্ন রকমের সলিউশন প্রসেস বেস ও ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের স্পেশালি ফোর্থ অর্ডার রাঙ্গিকাট্টা মেথড পেয়েছো, নিউটন রেপসন পেয়েছো। তোমরা কি কি ডিফারেনশিয়াল নিউমেরিক্যাল মেথড সলভ করেছো? কোর্সটা করেছো? জি স্যার। হ্যাঁ, যারা করেছো তারা কিন্তু খুব সহজেই জিনিসগুলি বুঝতেছো যে ওই জায়গায় নিউমেরিক্যাল সলিউশনের মধ্যে নিউমেরিক্যাল মেথডস কোর্সে আমরা শুধু যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছি তা না, আমরা কিন্তু সেখানে অ্যালজেব্রিক ইকুয়েশন এবং বিভিন্ন রকমের সলিউশন করেছি এজ ওয়েল এজ প্র্যাকটিক্যাল। আমি জানি না তোমরা প্র্যাকটিক্যাল করেছো কিনা। সো নিউমেরিক্যাল মেথডস এর একটা ল্যাব আছে, সো আমি মাঝে মধ্যে ওই কোর্সটাও নিয়ে থাকি। আর ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এই নিউমেরিক্যাল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি মেথড, that is Picard's method, আমরা এখানে সলভ করব। Before discussion the solution process of Picard's method, I want to say why we apply the numerical process to solve any sort of differential equation. Answer is, when we are unable to solve any sort of differential equation for any methods, আমরা যখন কোন একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন যে কোনো পদ্ধতিতে সলভ করতে অসমর্থ হই, অর্থাৎ পারতেছি না, যতগুলি মেথডস আমরা শিখেছি কোন মেথডসেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করা যাচ্ছে না, that kind of differential equation can be solved using numerical techniques. Actually, numerical techniques is the technique which is not the actual solution. These are known as approximate solutions. নিউমেরিক্যাল সলিউশনটা হলো অ্যাপ্রক্সিমেট সলিউশন, এক্সাক্ট সলিউশন হয় না। সো অ্যাপ্রক্সিমেশন ইটারেশন, দ্যাট ইজ বারংবার যখন সলিউশনটাকে রান করানো হয়, আফটার ফিউ ইটারেশনস উই উইল গেট দ্য নিয়ার দ্য এক্সাক্ট সলিউশন। অর্থাৎ একবার ইটারেট করব, একবার একটা রাফ রেজাল্ট তৈরি করব, আরেকবার তৈরি করব, এইভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করতে 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 আমরা নিউমেরিক্যালি এক্সাক্ট সলিউশনের খুব কাছাকাছি একটা সলিউশন পেয়ে যাব। সো খুব কাছাকাছি বলতে বোঝানো হয় এক্সাক্ট সলিউশনের রেজাল্ট। সে ফর এক্সাম্পল আমি একটা ক্যালকুলেশন করলাম, উদাহরণস্বরূপ এক্স এর মান 0.5 এ এক্সাক্ট সলিউশনের রেজাল্ট পাচ্ছি, সাপোজ এক্সাক্ট সলিউশনের রেজাল্ট 1.53729 সে ফর এক্সাম্পল। আমরা অর্থাৎ ক্যালকুলেশন করে মেথড অ্যাপ্লাই করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলাম এবং এক্স এর মান 0.5 এ সলিউশনটা পেলাম এটা। এখন নিউমেরিক্যালি যখন আমরা ক্যালকুলেশন করব, এটা একবার ইটারেশন করব, একবার ইটারেশনকে y1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং 0.5 এ মানটা বের করব। দেখা যাবে সেই মানটা এমন হতে পারে যে 1.125729। তার মানে দেখো এটা হলো 1.53, এটা হলো 1.12, অনেকটা দূরে আছে। আর দ্বিতীয়বার যদি ইটারেশন করা হয় এবং মান বের করা হয়
তাহলে হয়তোবা এমন আসবে যে 1.421739। জাস্ট ফর এক্সাম্পল, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা দিচ্ছি। দিস ইজ ফর সেকেন্ড ইটারেশন। আমি যদি 3বার ইটারেট করি তাহলে দেখা যাবে যে ওই পয়েন্টে মানটা আসবে সাপোজ 1.521735। এইভাবে যদি আমি 4বার করি তাহলে ওই পয়েন্টে মানটা আসবে সাপোজ 1.53671। তার মানে কি দেখো, এখানে গল্পটা থেকে আমরা যে বুঝতে পেরেছি এক্সাক্ট সলিউশনটা হলো 1.53729। সে ফর এক্সাম্পল ধরে নিলাম। এবার নিউমারিক্যালি যখন সলভ করব ফার্স্ট ইটারেশনের রেজাল্ট আসলো 1.12। তাহলে মেইন রেজাল্ট থেকে কিন্তু অনেকটা দূরে 1.53 1.12। দ্বিতীয়বার ইটারেশন করলে আসলো সে ফর এক্সাম্পল 1.42, আরো এটার খুব কাছাকাছি। তৃতীয়বার করলে 1.52, এটা হলো 1.53, অর্থাৎ ডেসিমেলের পরে এক ডিজিট মিলে গেল। আরেকবার করলে 1.5367, দেখা যাচ্ছে 2 ডিজিট মিলে গেল। এভাবে 5বার 7বার করলে ডেসিমেলের পরে তোমার একেবারে 10 ডিজিট 15 ডিজিট পর্যন্ত মিলে যায়। তখন এরর আসে। এইটার এররটা যত পার্সেন্ট, এইটার এরর কিন্তু তত পার্সেন্ট না। তোমরা যারা নিউমারিক্যাল করেছো, এরর ক্যালকুলেশন একটা ফর্মুলা আছে। আমরা যখন এরর করি দেখা যাবে যে প্রথমটার এরর অনেকটা বেশি হবে। এরর অ্যানালাইসিস করা হয় এইভাবে, তোমার 1.5379 মাইনাস 1.125729 এত ভাগ দিব এক্সাক্ট রেজাল্ট দিয়ে 1.5379 এত, আর একে গুণ করব 100 দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে তোমার এরর আসছে 26%। আমি জাস্ট 26.7%, অর্থাৎ এটাকে 27%ও বলতে পারি। আর ফোর্থ ইটারেশনে যদি আমরা এরর বের করি তাহলে কিন্তু দেখা যাবে 1.5671 মাইনাস 1.5379 এত ভাগ দিব 1.5379 এত ইন্টু 100। তাহলে এই জায়গায় এর এররটা দেখা যাচ্ছে কত পার্সেন্ট? 0.03%। 0.03%। কখন? ফোর্থ ইটারেশনে। অর্থাৎ আমি যে গল্পটা করলাম, আমাদের এক্সাক্ট সলিউশনটা যদি এইটা হয়, ফার্স্ট ইটারেশনে এরর আসে 27%, সেকেন্ড ইটারেশনে কমে যাচ্ছে, থার্ড ইটারেশনে আরো কমে যাচ্ছে, ফোর্থ ইটারেশনের এরর আসে 0.03%। এইভাবে 5-7বার ইটারেশন করলে এরর 0.001% পর্যন্ত আসে। তারপরেও কিন্তু এরর থেকে যাবে, মানে নিউমারিক্যাল সলিউশনে এরর থাকবেই, এররের পার্সেন্টেজটা গ্রাজুয়ালি ডিক্রিজ হবে। এই ছিল বেসিক আলোচনা যে আমরা নিউমারিক্যাল ক্যালকুলেশন করব কোন টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক্যালি কোনো রুলে পড়ে না, তাদেরকে আমরা নিউমারিক্যালি সলভ করব। আর নিউমারিক্যালি সলভ করার অনেকগুলা পদ্ধতি আছে, নিউমারিক্যাল মেথডসে সেটা শেখানো হয়। আমি শুধুমাত্র একটি পদ্ধতি পিকার্ডস মেথডে তোমাদেরকে সলভ করা আজকে শিখাবো। সো পিকার্ডস মেথডে এভাবে অ্যাপ্রক্সিমেশন আসে, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, থার্ড অ্যাপ্রক্সিমেশন, ফোর্থ অ্যাপ্রক্সিমেশন, এগুলি মান আমরা বের করব। বের করার পরে এক্সাক্ট সলিউশনটা আমরা ক্যালকুলেশন করে বের করব। তারপরে ত্রুটি দেখাবো যে প্রথম ইটারেশনে ত্রুটি এত পার্সেন্ট, দ্বিতীয় ইটারেশনে এত পার্সেন্ট, তৃতীয় এত পার্সেন্ট, ইত্যাদি ইত্যাদি। এই ছিল মোটামুটি টেকনিক। অর্থাৎ পিকার্স মেথডে আমরা 3টা স্টেপে ক্যালকুলেশন করে থাকি। প্রথম স্টেপ হলো ইটারেশনস গুলি ক্যালকুলেশন করা, ফার্স্ট ইটারেশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় স্টেপ হলো এক্সাক্ট সলিউশনটা বের করা, আর তৃতীয় স্টেপ হলো কম্পেয়ার করা, অর্থাৎ রেজাল্ট অ্যানালাইসিস করা যে কোন ইটারেশনে কত পার্সেন্ট এরর আছে। তো চলো পিকার্স মেথড মূলত কিভাবে কাজ করা হয়,
ফর্মুলাটা কিভাবে জেনারেট করা হয় তা আমরা স্লাইডে একটু দেখে আসি, দেন আমরা বোর্ডে যাচ্ছি। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে। টু develop the formula for Picard's method, at first we consider a first order differential equation with initial conditions. First order differential equation নিলাম, আর এই কন্ডিশনটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। কন্ডিশনটার মিনিং হলো, খেয়াল করে দেখো, এই যে মানটুকু এক্স নট, এই এক্স নটটা হলো এক্স এর একটা মান, আর এই ওয়াই নট হলো ওয়াই এর একটা মান। এটা মানে হলো যখন এক্স এর মান এক্স নট, ওয়াই এর মান ওয়াই নট, এই জিনিসটা আমাদের শুরু থেকেই বুঝে নিতে হবে। এই এক্স নটটা হলো এক্স এর মান, আর ওয়াই নটটা হলো ওয়াই এর মান। ঠিক আছে, সো আমাদের ফর্মুলার জেনারেশনটা হয় এইভাবে যে at first we consider a first order differential equation, ধরলাম তাকে একটু সিম্পলিফাই করলাম, বোথ সাইডস ইন্টিগ্রেট করা হলো। হ্যাঁ, ওয়াই ভেরিয়েবলকে ওয়াই নট থেকে ওয়াই এবং ডান সাইডে এক্স নট থেকে এক্স আমরা ইন্টিগ্রেশন করলাম। তো ইন্টিগ্রেশনের রেজাল্টটুকু হলো ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই, রেজাল্ট হলো ওয়াই, আপার লিমিট ওয়াই, লোয়ার লিমিট ওয়াই নট, আর ডান পাশে যা আছে অ্যাজ ইট ইজ আমরা সেটাই রেখে দিলাম। ডান পাশেরটা কোনো প্রকার পরিবর্তন হবে না। তারপরে আপার লিমিট ওয়াই এর আপার লিমিট ওয়াই এবং লোয়ার লিমিট ওয়াই নট বসিয়ে দিলাম, এটা অ্যাজ ইট ইজ আনচেঞ্জ থাকবে। তারপরে আমরা ওয়াই নটটাকে এক্সচেঞ্জ করে দিলাম, এক্সচেঞ্জ করে দেওয়ার পরে আমরা যে ফর্মুলাটা পেলাম সেটা হলো ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট প্লাস এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই। আমরা এটা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন যোগ বিয়োগ করে একটি ফর্মুলা জেনারেট করেছি। এখানে ইম্পর্টেন্ট টার্ম হলো, দেখো আমি একটা হার্টস সাইন দিয়েছি, খেয়াল করে দেখো, এই হার্টস এর উপরে একটা ভেরিয়েবল আছে ওয়াই। এই ওয়াই এর পরিবর্তে আমরা যদি ওয়াই নট ইউজ করি, আমি আবার বলছি, 2 নাম্বার সমীকরণে ওয়াই এর পরিবর্তে যদি ওয়াই নট, হোয়াট ইজ ওয়াই নট? ওয়াই নট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ ওয়াই নট হলো ওয়াই এর প্রাথমিক মান, যখন এক্স এর মান এক্স নট, ওয়াই এর মান ওয়াই নট। এই মানটা যদি আমরা বসাই, দেন উই উইল গেট দ্য ফার্স্ট ইটারেশন রেজাল্ট। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। জাস্ট ওয়াই এর পরিবর্তে আমরা যদি ওয়াই নট বসাই, তাহলে আমরা কি পাবো? ফার্স্ট ইটারেশন পাবো। খেয়াল করে দেখো, ফর্মুলা 2 থেকে আমরা পেয়েছি, সবই ঠিক আছে, জাস্ট ওয়াই এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম ওয়াই নট, দ্যাট ইজ নোন এজ ফার্স্ট ইটারেশন। সিমিলারলি ওই 2 নাম্বার সমীকরণে ওয়াই এর পরিবর্তে যদি ওয়াই ওয়ান বসাই, তাহলে এটা হবে সেকেন্ড ইটারেশন। অনুরূপভাবে ওয়াই এর পরিবর্তে যদি ওয়াই টু বসাই, ইট শুড বি থার্ড ইটারেশন। এইভাবে ওয়াই এর পরিবর্তে যদি ওয়াই এন মাইনাস ওয়ান বসাই, ইট উইল বি nth ইটারেশন। এইভাবে ফর্মুলাটা জেনারেট করা হয়েছে। আমি ফর্মুলাটা আবারও বলি, দিস ইজ নোন এজ বেসিক ফর্মুলা। তাহলে আমাদের মেন কাজটুকু কি ছিল? ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই ওয়ান বসিয়েছি, ওয়াই টু বসিয়েছি, ওয়াই থ্রি বসিয়েছি, আর যখন ওয়াই নট বসিয়েছি ফার্স্ট ইটারেশন, যখন ওয়াই ওয়ান বসিয়েছি সেকেন্ড ইটারেশন, ওয়াই টু বসিয়েছি থার্ড ইটারেশন। অর্থাৎ যাই বসাই তার চেয়ে একবার ইটারেশন সংখ্যাটা বেশি হয়, এটা খেয়াল রাখতে হবে। নট যখন ছিল ফার্স্ট ইটারেশন, আর ওয়ান বসালে সেকেন্ড ইটারেশন, তাহলে যদি 9 বসায় 10th ইটারেশন, তাই না? হ্যাঁ, 100 বসালে ইটারেশন কত হবে? আমি যদি এই 2 এর পরিবর্তে 100 বসাই, আমার ইটারেশন সংখ্যাটা কত হবে? শুনতে পাচ্ছি না, আবার বলো। 101। তার মানে n-1 যদি বসাই, ইটারেশনটা হবে yn, আর অন্য সবকিছুই এজ ইট ইজ ঠিক থাকবে। আমরা বেসিক্যালি ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করব প্রথম 3টা ইটারেশন, ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন।
এই তিনটাই আমরা বেসিক্যালি ক্যালকুলেশন করব। ওকে, আর আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিব তার এক্সাক্ট সলিউশন বের করব, অর্থাৎ ক্যালকুলেশন করে ফর্মুলা দিয়ে আমরা বের করব, তারপরে কম্পেয়ার করব। এই ছিল মোটামুটি আমাদের পিকার্স মেথডের থিওরাম। থিওরামটা খুব কঠিন না, আর একটা ফর্মুলা মনে রাখলে কিন্তু আমাদের চলতেছে nth ইটারেশনের। এখানে n এর মান 1 বসালে ফার্স্ট ইটারেশন, 2 বসালে সেকেন্ড ইটারেশন, 3 বসালে থার্ড ইটারেশন, তাই না? n এর মান 1 বসালে দুই জায়গায় চেঞ্জ হয়, খেয়াল করে দেখো। n এর মান 1 বসালে এখানে আর এখানে, তো n এর মান 1 বসালে এটা 0 হয়, এটা 1 হয়। 2 বসালে এটা 2 হয়, এটা 1 হয়। 3 বসালে 2 হবে, 3 হবে, 2 হবে। এইভাবে একটি ফর্মুলা মনে রাখতে পারলেই আমাদের নিউমেরিক্যাল মেথডস এর প্রবলেমস গুলি আমরা সলভ করতে পারবো। চলো আমরা নিউমেরিক্যাল মেথডস এর একটা ছোট্ট অঙ্ক আমরা সলভ করে আসি বোর্ডের মাধ্যমে। প্রশ্ন হলো, কেন আমরা আসলে নিউমেরিক্যালি সলভ করি? এই প্রশ্নটা ভাইভাই করা হয়ে থাকে। হোয়াই উই সলভ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিউমেরিক্যালি, এই প্রশ্নটা আমি ভাইভাই করে থাকি। তার অ্যানসারটা কি? ইফ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যানট বি সলভ এনি অফ দি প্রেসক্রাইবড মেথড বা নোন মেথড, যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন জানা কোনো মেথডই সলভ করা না যায়, তাহলে ওই দ্যাট সর্ট অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যান বি সলভ নিউমেরিক্যালি। এটা ভাইভাই জিজ্ঞেস করা হবে, এটা মনে রাখতে হবে কেন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিউমেরিক্যালি সলভ করি। উদাহরণ দিচ্ছি, আমি খুবই ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। তোমাদের কাছে মনে হবে যে এটা নিউমেরিক্যালি সলভ করা যায়, কোনো মেথডে সলভ করা যাবে। সাপোজ dy বাই dx ইকুয়ালস টু 1 প্লাস xy, ওকে, আর শর্ত দেওয়া হলো y0 সমান 0। আমরা কিন্তু এই কন্ডিশন সম্পর্কে অবগত আছি। এই কন্ডিশনের অর্থ কি? অর্থ হলো when x equals to 0, y equals to 0। আমরা এটা বুঝেছি। এই ছোট একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন উই ক্যানট সলভ এনি অফ দি নোন মেথড, পারবো না। তোমার কাছে মনে হবে স্যার এটা একটু পক্ষান্তর করি। দেখো পক্ষান্তর করলে কোথায় গিয়ে সমস্যা হয়। আমরা dy বাই dx মাইনাস xy ইকুয়ালস টু 1, এই x এর কারণে এটা হায়ার অর্ডার মেথডে সম্ভব নয়। এটা যদি কনস্ট্যান্ট হতো তাহলে সম্ভব ছিল, তার মানে হায়ার অর্ডার মেথডে সম্ভব নয়। এটা অন্য একটা মেথডে চেষ্টা করা যেতে পারে, হুইচ ইজ ফার্স্ট অর্ডার লিনিয়ার মেথড, যা আমরা মিড টার্মে পড়েছি। এটা কি? ফার্স্ট অর্ডার লিনিয়ার মেথডে বলা হচ্ছে, তোমাদের মনে থাকা উচিত যে প্রথমে বের করতে হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দা পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, p এর মান মাইনাস x, অর্থাৎ e টু দা পাওয়ার মাইনাস x স্কয়ার বাই 2। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, তাহলে সলিউশনটা কি? সলিউশন হলো y ইনটু e টু দা পাওয়ার মাইনাস x স্কয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ u ইনটু e টু দা পাওয়ার মাইনাস x স্কয়ার বাই 2 dx। তো মোটামুটি কিন্তু সলভ হয়ে গেছে, কিন্তু উই ক্যান নট ইন্টিগ্রেট দিস ফাংশন। এই জায়গায় আমাদের প্রবলেম। e টু দা পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 কে আমরা ইন্টিগ্রেট করতে পারি না। ইফ উই হ্যাভ এনি এক্স, যদি এখানে একটা এক্স থাকতো তাহলে সম্ভব। অর্থাৎ এই অবস্থায় আমরা এই ইন্টিগ্রেশনটা সলভ করতে পারি না, এরপরে আর কোনো লাইন করা যায় না। এই হলো অঙ্কটার সীমাবদ্ধতা। আশা করি বুঝতে পেরেছো যে কেন আমরা নিউমেরিক্যালি সলভ করি। ক্লিয়ার? কারণ এই জায়গায় ইন্টিগ্রেশন আমরা আর পারবো না। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সরি ফর লেট। তাহলে যে কথা বলছিলাম, এখান থেকে আমরা আর কোনো প্রকার প্রোগ্রেস হতে পারি না, সেই জন্য এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলিকে সলভ করতে হয় নিউমেরিক্যালি। হ্যাঁ, তা চলো আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটারই মনে করে একবার, দুইবার, তিনবার নিউমেরিক্যালি সলভ করে দেখি কেমন হয়। আমি পিকার্স মেথডে সলিউশনের জন্য তোমাদেরকে যে মডেলটা দিয়েছিলাম ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা ছিল এই টাইপের, dy বাই dx ইকুয়ালস টু f of xy, y of
x নট ইজ ইকুয়ালস টু y নট। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে f অফ x y এর মান হলো এটা, আর as per question x নট হলো 0 আর y নট হলো 1, তাই না? তোমরা কি এটা বুঝতে পেরেছো? অর্থাৎ দিস ইজ f অফ x y, ডান পাশে যা থাকবে, আর x নট 0 y নট হলো 0। আমরা যদি এখন যে ফর্মুলাটা শিখেছি পিকার্স মেথডের স্লাইডে, বেসিক ফর্মুলাটা হলো yn is equals to y naught plus x naught to x f of x y n minus 1 dx। এটা হলো স্ট্যান্ডার্ড ফর্মুলা। n এর মান 1 বসালে হবে ফার্স্ট ইটারেশন, 2 বসালে হবে সেকেন্ড ইটারেশন, এটসেট্রা এটসেট্রা। এখন আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে at first we have to calculate functional value। আমাদের প্রথম যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? ফার্স্ট ইটারেশন ইজ ইকুয়ালস টু y নট প্লাস x নট টু x নট টু x f of x y নট dx। এখন আমাদের ফার্স্ট ইটারেশনটা সম্পূর্ণ করতে হলে প্রথমে এই ভ্যালুটা বের করতে হবে। দেখো তো এই ভ্যালুটা কিভাবে বের করা যায়। ফার্স্ট ইটারেশন বের করতে হলে আমাদের এই ভ্যালুটা সম্পূর্ণ করতে হবে। তাহলে কত আসে? f of x y naught is equals to 1 plus x y naught, কারণ আমাদের this is f of x y, because যেহেতু আমরা বলতে পারি f of x y equals to 1 plus x y। এখন আমরা x নট এর মান কত as per question, y নট এর মান কে বলবে? 1 plus x into 0,0 স্যার। হ্যাঁ, x y নট সমান 0, তাহলে আমাদের ফাংশনাল ভ্যালুটা হলো 1। এখন আসো আমরা f of x y নট মান পাইছি 1, তাহলে এই সমীকরণে যদি মান বসাই তাহলে কি আসে? y1 সমান y নট এর মান 0, x নট এর মান 0, এখানে x, আর এটা হলো 1 dx। তাহলে ফার্স্ট ইটারেশনটা কত হয়? ইন্টিগ্রেশন 0 to x, ইন্টিগ্রেশন অফ dx, রেজাল্ট হলো x, আপার লিমিট x বসালে x, লোয়ার লিমিট 0, তাহলে ফার্স্ট ইটারেশনের রেজাল্ট হলো শুধুমাত্র x। এই হলো আমাদের ফার্স্ট ইটারেশন রেজাল্ট। এখন আমাদের বের করতে হবে সেকেন্ড ইটারেশন। সেকেন্ড ইটারেশন করার আগে ফাংশনাল ভ্যালু বের করব। अगेन f of xy1 is equals to 1 plus xy1। যেহেতু f of xy হলো 1 plus xy, অতএব f of xy1 হবে 1 plus xy1, আর y1 এর মানটা আমরা আগের অঙ্ক থেকে বের করে নিব। আমরা দেখতে পাচ্ছি y1 হলো x, তাহলে যদি মানটা বসিয়ে নেই আমাদের রেজাল্ট আসে 1 plus x স্কয়ার। এই হলো সেকেন্ড ইটারেশনের জন্য ফাংশনাল ভ্যালু। সুতরাং সেকেন্ড ইটারেশন y2 y নট প্লাস x নট টু x, ফাংশনাল ভ্যালু কত? এখানে ফাংশনটা হলো f of x y1 dx। দিস ইজ দ্য বেসিক ফর্মুলা। এখন আমরা পর্যায়ক্রমে যদি মানটা বসাই তাহলে প্রথম হলো 0 প্লাস x নট এর মান 0, এখানে x এর মান x, ফাংশনাল ভ্যালু হলো 1 প্লাস x স্কয়ার dx। সুতরাং y2 হলো
ইন্টিগ্রেশন করলে 1 এর ইন্টিগ্রেশন হলো x আর x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3 আপার লিমিট। লোয়ার লিমিট 0 হলে দুইটাই 0 আসে, সেটা আমি দেখালাম না। এই হলো আমাদের সেকেন্ড ইটারেটিভ রেজাল্ট। আমরা থার্ড করব। থার্ড করলে ফাংশনাল ভ্যালুটা আগে বের করে নিতে হবে। again f of xy2 is equals to 1 plus xy2। যেহেতু f of xy হলো 1 plus xy, অতএব f of xy2 হবে 1 plus xy2। এবার মানটুকু বসিয়ে দেই। y2 এর মান কত পেয়েছিলাম? y2 এর মান হলো x plus x cube by 3, x plus x cube by 3, তাহলে আসে 1 plus x square plus x to the power 4 by 3। এই হলো থার্ড ইটারেশনের জন্য ফাংশনাল ভ্যালু। সুতরাং y3 সমান y0 plus x0 to x f of xy2 dx। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। যদি বসিয়ে দেই তাহলে আসে 0 plus 0 to x 1 plus x square plus x to the power 4 by 3 dx। সো আমরা কি পেলাম? x plus x cube by 3 plus x to the power 5 by 15, this is y3। তাহলে তিনটা ইটারেশন করলাম। দেখো আমাদের ফার্স্ট ইটারেশনে এসেছিল x, সেকেন্ড ইটারেশনে আমরা পেয়েছিলাম x plus x cube by 3, থার্ড ইটারেশনে কিন্তু আমরা পেয়েছি x plus x cube by 3 plus x to the power 5 by 15। এইভাবে 5 বার 7 বার ইটারেশন করলে আমরা আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অরিজিনাল সলিউশনের কাছাকাছি একটা মান পেতে পারি। তাহলে কেন আমরা নিউমেরিক্যাল সলভ করি? নিউমেরিক্যালি যদি প্রেসক্রাইবড কোনো মেথডে অসমর্থ হয়ে আনএবল হই, অর্থাৎ নন মেথডস গুলিতে আনএবল হলে আমরা নিউমেরিক্যালি সলভ করি, একবার দুইবার তিনবার ইত্যাদি ইত্যাদি। এই ছিল আজকের টপিক। এখন আমি একটা সহজ অঙ্ক নিয়ে যে প্রবলেমটাকে আমরা এক্সাক্ট সলিউশন বের করতে পারবো, এই টাইপের একটা প্রবলেম নিব এবং তার 3 বার ইটারেশন করব, এক্সাক্ট সলিউশন বের করব। এক্স এর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে সেই মানটা কত আসে সেটাও বের করব এবং কম্পেয়ার করব। এই কাজগুলো একটা প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষায় থাকে। বিশেষ করে আমি অফলাইনে পরীক্ষা দিয়ে থাকি, অনলাইনেও হয়তো বা দিয়ে দিব। চলো আমরা একটা ছোট্ট অঙ্ক আমি তোমাদের শেয়ারে দেখাচ্ছি। দেখুন এই অঙ্কটা এতক্ষণ কিন্তু আমরা ডিসকাস করলাম, যদি অঙ্কটা পুরোপুরি একই। কোন একজন রিড দ্য কোয়েশ্চেন। ইমরান হোসেন প্রশ্নটা পড়ুন। মনে হয় ইমরান ক্যামেরা অন করে ক্লাস থেকে চলে গিয়েছে। ফজলে কবির, জি স্যার। হ্যাঁ প্রশ্নটা পড়ো। ইমরান নাই। Using Picard method, solve dy by dx সমান 4 e to the power মাইনাস e to the power twice x 2x minus y, comma y not 0 y0 equals to 1 y0 equals to to third approximations and compare the approximate result with the exact solution when x সমান equals to 0.5। হ্যাঁ 0.5। স্যার আমার একটু নেটের সমস্যা ছিল ইমরান স্যার, এই জন্য স্যার আমি শুনতে পাইনি। ঠিক আছে ঠিক আছে।
তার মানে দেখো এই অঙ্কটাতে 3টা পার্ট। প্রথমত নিউমারিক্যালি সলভ করব আপ টু থার্ড অ্যাপ্রক্সিমেশনস, প্রথম পার্ট। একবার, দুইবার, তিনবার। আমরা কিভাবে একবার, দুইবার, তিনবার করি এটা কিন্তু বোর্ডে এইমাত্র দেখালাম। দ্বিতীয়ত আমরা বের করব এক্সাক্ট সলিউশন। এক্সাক্ট সলিউশনটা বের করতে হবে। আমরা এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করেছি যার এক্সাক্ট সলিউশন আমরা বের করতে পারি। ভেরি গুড, দ্বিতীয় কাজ। আর তৃতীয় পোরশনটুকু হবে কম্পেয়ার করা। তাহলে আমাদের অঙ্কটাতে 3টি পার্ট আছে, ঠিক আছে? এই অঙ্কটাতে কয়টি পার্ট আছে? 3টি পার্ট। প্রথমত আমরা যদি বলি এক্সাক্ট সলিউশন আগে করি, নো প্রবলেম। অনেকে এক্সাক্ট সলিউশনটা আগে করে নেয়। তারপরে 3বার অ্যাপ্রক্সিমেশন করা, 3 ইটারেশনস y1 y2 y3 করা। তারপরে তৃতীয়ত আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে কি প্রশ্নটা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আমাদের ভাইভায় এখানে কিন্তু প্রশ্ন হয় এইভাবে। প্রথমত ফাংশনাল ভ্যালুটা কত বের করতে দেওয়া হয়। আমরা অ্যাজ পার কোশ্চেন দেখো এফ অফ এক্স ওয়াই সমান ওই প্রশ্ন থেকে নিয়ে আসলাম। এফ অফ এক্স ওয়াই এর মান 4e টু দা পাওয়ার 2x মাইনাস ওয়াই, আর এক্স নট এর মান হলো 0, অর্থাৎ ওই মিডল ভ্যালুটা, আর ওয়াই নট এর মান হলো 1, ডান সাইডে যেটা থাকবে। এই লাইনটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। অনেক সময় প্রশ্ন করা হলে এগুলি বলতে পারে না। আচ্ছা, অঙ্ক থেকে যদি বলা হয় এক্স নট এর মান কত, বুঝে না। ওয়াই নট এর মান কত বলতে পারে না। তো অঙ্ক করে ফেলছে, পুরো অঙ্ক 100 নাম্বার পাওয়া যায়, কিন্তু কিছুই বলতে পারে না। তার মানে অঙ্কটা না বুঝে করেছে, দেখে দেখে না বুঝে করেছে। তখন ভাইবাটা খারাপ হয়ে যায়। আর ভাইবা খারাপ হলে তো 20 নাম্বার চলে গেলে তো ভালো গ্রেড আসার কথা না। আচ্ছা, সেই জন্য আমরা কি করব, এই জিনিসগুলি বুঝে বুঝে শিখবো। এক্স নট এর মান যে 0 আর ওয়াই নট এর মান 1। দেন আমাদের পরবর্তী কাজ হলো, আমি বলেছিলাম ফার্স্ট ইটারেশনের জন্য ফাংশনাল ভ্যালুটা বের করতে হবে। কারণ ফার্স্ট ইটারেশনে যে ফাংশনটা আছে এফ এক্স ওয়াই নট, সেই মানটা। তাহলে এফ অফ এক্স ওয়াই যেহেতু এটা, তো এফ অফ এক্স ওয়াই নট এর মান, জাস্ট ওয়াই নট এর মানটা আমরা বসিয়ে দিব। ওয়াই নট এর মান প্রশ্নে দেওয়া আছে 1, তাই বসিয়ে আমরা ফাংশনাল ভ্যালুটা বের করে নিলাম। আশা করি যেহেতু আমি এইমাত্র বোর্ডে একটা অঙ্ক দেখালাম, সো এখানে তোমরা এটা পারার কথা যে কিভাবে ফাংশনাল ভ্যালুটা বের করা হয়। আমি একটা ফাংশন দিয়ে ফাংশনাল ভ্যালু বের করতে দিয়ে থাকি, কিন্তু অধিকাংশ স্টুডেন্টই ফাংশনাল ভ্যালুটা পারতেছে না। এখন কিন্তু পারবে, যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজে এসে যাবে, এবং এটা ব্রেনে রাখলে ভাইভাতে তোমরা সাকসেস হবে। ওকে, ফাংশনাল ভ্যালুটা বসিয়ে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে। তো তোমরা জানো কিভাবে আপার লিমিট ও লোয়ার লিমিট বসানো হয়। আপার লিমিট মানে এক্স এর মান এক্স বসাবে, অর্থাৎ যা আছে তা বসাবে। আর লোয়ার লিমিট হলো এক্স এর মান কত বসাবে, 0 বসাবে। এক্স এর মান 0 বসালে এই রেজাল্টটা আসে। দেখো তো এটা বুঝো কিনা। জি স্যার। হ্যাঁ, এক্স এর মান 0 বসালে ই টু দা পাওয়ার 0 এর মান 1 হয়, 2 × 1 - 0, এইভাবে ক্যালকুলেশন হয়। অধিকাংশ সময়ে আমাদের স্টুডেন্ট ভুল করে থাকে, এই টার্মটা খুঁজে পায় না। এর কারণ ই টু দা পাওয়ার 0 যে 1 সে ভুলে যায়। আচ্ছা, দেন যোগ বিয়োগ করে আমরা পেলাম ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের ফাংশনাল ভ্যালু, অর্থাৎ y1 সমান এত। এরপরে আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল যে 0.5 এ কম্পেয়ার করতে হবে। সেজন্য আমরা প্রথম থেকেই 0.5 এ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের একটা রেজাল্ট বের করে নিলাম। এটা আমাদের থার্ড পোরশনে কাজে লাগবে। তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বের করতে কি কি লাগে, ফাংশনাল ভ্যালু লাগে। আমরা প্রথম ফাংশনাল ভ্যালুটা বের করে নিলাম। তারপরে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের ফর্মুলায়
বসিয়ে আপার লিমিট লোয়ার লিমিট করে ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করলাম, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের রেজাল্ট পেলাম। আর কি করলাম, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের রেজাল্টটাতে আমরা 0.5 বসিয়ে আমাদের পার্টিকুলার ভ্যালুটা বের করে রাখলাম। এভাবেই আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের কাজটা করে থাকি। নেক্সট, second approximation. To complete the second approximation, we have to find out the functional value. এই functional valueটা বের করতে হবে। সো functional valueটা কিভাবে বের করা হয় এখানে আমরা দেখিয়েছি। ফর্মুলা অনুযায়ী y1 বসবে আর y1 এর মান আমরা উপর থেকে দেখে দেখে বসিয়ে যোগ বিয়োগ করে একটা সিম্পলিফাইড রেজাল্ট বের করব। অঙ্কগুলি যত সহজ মনে হচ্ছে, আমি মুখে মুখে যত সহজই বলি না কেন, তোমরা যখন করতে যাবে দেখবে অনেক প্রবলেম, বুঝতেছো না কিছু, কিভাবে আসছে, যোগ বিয়োগ কিভাবে হলো, এগুলি বোঝাটা অনেকটা ডিফিকাল্ট। সেই জন্য হাতে কলমে তোমরা এই স্লাইড দেখে মিলাতে হবে। আমি স্লাইডটা আপলোড করে দিব, তোমরা মিলিয়ে নিতে হবে। এভাবে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে মান বসিয়ে ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে আমরা পাবো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনের রেজাল্ট। অ্যাজ ওয়েল এজ সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন রেজাল্টের পাশাপাশি ওই পয়েন্টে, পার্টিকুলার পয়েন্টে তার ভ্যালুটা বের করে নিব। খেয়াল করে দেখো, আমরা যখন ফার্স্ট ভ্যালুটা বের করেছিলাম দ্যাট ওয়াজ 3.93, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে এসে গেল 3.34, তার মানে মানটা অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা থার্ড অ্যাপ্রক্সিমেশন করব পরবর্তীতে, আর থার্ড অ্যাপ্রক্সিমেশনের জন্য ফাংশনাল ভ্যালু বের করতে হয়। একই প্রসেস, ফাংশনাল ভ্যালুটা বের করে নিলাম, তারপরে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ফর্মুলা বসিয়ে ইন্টিগ্রেশন করলাম। দিস ইজ আওয়ার থার্ড অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট। এবং থার্ড অ্যাপ্রক্সিমেশন রেজাল্টের মধ্যে পার্টিকুলার ভ্যালুটা আমরা বের করে নিলাম এবং পার্টিকুলার ভ্যালুটা পেলাম 3.43158। তাহলে আমাদের এখানে প্রথম যে স্টেপটা ছিল 3বার ইটারেশন করা, আমরা 3বার ইটারেশন করলাম। অ্যাজ ওয়েল এজ থার্ড পার্টের জন্য আমরা পার্টিকুলার 3টা পয়েন্ট বের করে নিলাম। সেই পয়েন্টস গুলি সবুজ কালারে আমরা দেখিয়েছি। আশা করি এই স্লাইডটুকু পুরোটুকু বুঝতে পেরেছ। নেক্সট আমাদের স্লাইডে করতে হবে দ্বিতীয় পার্ট। সেকেন্ড পার্ট কোনটা? সেকেন্ড পার্ট হলো এক্সাক্ট সলিউশন ক্যালকুলেট করা। সো হাউ উই ক্যালকুলেট এক্সাক্ট সলিউশন। দেখো, আমরা এখানে প্রথম যে ক্যালকুলেশনটুকু করেছি সেইটাকে আবার সামারাইজ করে নিলাম, অর্থাৎ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট, থার্ড অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট। এই ছিল আমাদের প্রথম পার্টের উত্তর। ওকে, নেক্সট আসো, হাউ উই ক্যালকুলেট এক্সাক্ট সলিউশন। এক্সাক্ট সলিউশন করার জন্য আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে একটু এক্সচেঞ্জ করে নেব, অর্থাৎ ওয়াই ভেরিয়েবলটাকে পক্ষান্তর করে নেব। We can solve this differential equation using any of the methods. আমরা হায়ার অর্ডারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ফার্স্ট অর্ডারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে হায়ার অর্ডার ফর্মুলা অ্যাপ্লাই করেছি, যেহেতু আমরা হায়ার অর্ডার শিখেছি, অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন বের করা। অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে? m + 1 = 0, m এর মান -1, দ্যাট ইজ yc বের করে নিলাম এবং yp বের করে নিলাম। yc yp বের করে ক্যালকুলেশন করাটাই আমাদের জন্য সহজ, কারণ গতকাল পর্যন্ত এগুলি আমরা পড়েছি। অর্থাৎ এই অংশে এক্সাক্ট সলিউশনটা আমাদের পুরাতন। Therefore, general solution of equation 1, equation 1 এর জেনারেল সলিউশনটা হলো yc + yp। মানগুলো বসিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 2। Now we have to apply the initial condition. এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনের মিনিংটা কি? মিনিংটা হলো যখন x এর মান x0, অর্থাৎ x এর মান যখন 0, y এর মান তখন কত? 1। এই ক্যালকুলেশনটা আমরা সমীকরণ একে বসিয়ে দিব। বসিয়ে যোগ বিয়োগ ঠিকঠাক মতো করে c এর মান বের করে নিলাম। c এর মানটা সমীকরণ 2 এ পুনরায় বসিয়ে আমরা পেয়ে যাব রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন, দ্যাট ইজ
আওয়ার কমপ্লিট সলিউশনটা পেয়ে গেলাম। এখন আমাদের 0.5 এক্স এর মান 0.5 আমরা বের করব এই এক্সাক্ট সলিউশনের ভ্যালুটা কত। আমরা দেখতে পেলাম এক্সাক্ট সলিউশনের ভ্যালুটা হচ্ছে 3.42219। খেয়াল রাখিও 3.42219। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু তিনটা অ্যাপ্রক্সিমেশন রেজাল্টও বের করেছি। এই যে বের করে রেখেছিলাম বা এখানে বের করেছি, এই রেজাল্টস গুলি দিয়ে আমরা থার্ড স্টেপে এসে কম্পারিজন টেবিল করব। সো কম্পারিজন টেবিলটা করে কিভাবে দেখো। প্রথমত আমরা কম্পারিজন টেবিলের টাইটেল একটা লিখলাম, নিউমারিক্যাল সলিউশন ভার্সেস এক্সাক্ট সলিউশন। এটা হলো টাইটেল অফ দি কম্পারিজন। এবার নিউমারিক্যাল সলিউশনস গুলি আমরা পর্যায়ক্রমে লিখলাম, যেগুলি আমরা পেয়েছিলাম, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, থার্ড অ্যাপ্রক্সিমেশনের রেজাল্ট। সেকেন্ড কলামে আমরা লিখলাম এক্সাক্ট সলিউশনস গুলি। এক্সাক্ট সলিউশন একই সলিউশন তিনবার লিখে নিব। তাহলে প্রথম কলামে আমরা লিখলাম নিউমারিক্যাল সলিউশনস, দ্বিতীয় কলামে আমরা লিখলাম এক্সাক্ট সলিউশন, তিনবার লিখলাম কারণ তিনটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। এখন আমরা এরর করব। দিস সর্ট অফ এরর ইজ নোন এজ পার্সেন্টেজ এরর। তোমরা নিউমারিক্যাল মেথডস যারা শিখেছো সেখানে তোমাদের সম্মানিত শিক্ষক পড়িয়েছেন কাইন্ডস অফ এরর। অনেক রকমের এরর অ্যানালাইসিস আছে। এর মধ্যে খুবই পপুলার এরর হলো পার্সেন্টেজ এরর। যে পার্সেন্টেজ এররের মাধ্যমে তোমরা কিন্তু ফিজিক্স প্র্যাকটিক্যাল বা সার্কিটের প্র্যাকটিক্যালে এরর অ্যানালাইসিস করো, সেটা পার্সেন্টেজ এররে ক্যালকুলেশনটা করা হয়ে থাকে। তাহলে ফর্মুলাটা কি? এররের ফর্মুলাটা হলো ফার্স্ট অফ অল ইউ উইল ক্যালকুলেট এক্সাক্ট রেজাল্ট মাইনাস নিউমারিক্যাল রেজাল্ট ডিভাইডেড বাই এক্সাক্ট রেজাল্ট। তার মানে এক্সাক্ট রেজাল্ট থেকে নিউমারিক্যাল রেজাল্ট বিয়োগ করবে, তারপরে এক্সাক্ট রেজাল্ট দিয়ে ভাগ করবে। যে রেজাল্ট আসবে টোটাল তার মডিউলাস নিতে হবে। মডিউলাস মানে নেগেটিভ থাকলেও পজিটিভ, পজিটিভ থাকলেও পজিটিভ, এবং তাকে 100% দ্বারা মাল্টিপ্লাই করবে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে আমরা ফার্স্ট ইটারেশনের যে এরর পেয়েছি সেটা হলো 15%, সেকেন্ড ইটারেশনের এরর পেলাম 2.3%, এবং থার্ড ইটারেশনের এরর পেলাম 0.27%। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের তো কমেন্টস করতে হবে, অর্থাৎ মন্তব্য করতে হবে। মন্তব্যে কিন্তু আমরা স্পষ্ট বলতে পারছি যে নিউমারিক্যাল রেজাল্ট এবং এক্সাক্ট রেজাল্ট এর মধ্যে ডেসিমালের পরে এক ডিজিট পুরোপুরি মিলে গেছে, 3.4। এখানেও কত? 3.4। বুঝাতে পেরেছি? আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে কিন্তু 3.3, এখানে 3.4 মিলে নাই, 3.9, 3.4 মিলে নাই। তার মানে আপ টু থার্ড অ্যাপ্রক্সিমেশন we observed that up to 1 decimal place of third approximations are similar. অর্থাৎ থার্ড অ্যাপ্রক্সিমেশন করার পরে এক্সাক্ট সলিউশনের সাথে ডেসিমেলের পরে ফার্স্ট ডিজিট মিলে যাচ্ছে। এই জিনিসটা কি বোঝাতে পেরেছি? আমরা এই হলো আমাদের কমেন্টস, অর্থাৎ নিউমারিক্যাল সলিউশন ইজ অ্যাকুরেট আপ টু 1 decimal place for third approximation। তো আমরা এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যাপ্রক্সিমেশন করে টেবিল করে ক্যালকুলেশন করব। আশা করি তিনটা পার্ট তোমরা বুঝতে পেরেছো। আমি আজকের ক্লাসের পরে এই নিউমারিক্যাল সলিউশনের জন্য তোমাদেরকে একটা হোমওয়ার্ক তথা অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্টটা সকলেই করতে হবে। তোমাদের প্রথমবারে হয়তোবা মিলবে না, দ্বিতীয়বারে করবে, দ্বিতীয়বারে না মিললে তৃতীয়বারে করবে, মিলতেই হবে। প্র্যাকটিক্যালি তোমাকে অঙ্কটা করতে হবে। একইভাবে দ্বিতীয় আরেকটি প্রবলেম, থার্ড অ্যাপ্রক্সিমেশন এবং এক্স এর মান 0.4 এ আমরা কম্পেয়ার করব, একই রকম অঙ্ক, জাস্ট তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মতো আমি
আজকে এখানে এই পোর্শনটুকু শেষ হয়ে যাচ্ছে। আমি নতুন আরেকটি টপিক পড়াবো। আমি আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের কিন্তু এখন শুধুমাত্র প্রসেসিং করব, অর্থাৎ এখন তোমরা আশা করছি বেশ ভালোভাবে এগোতে পারবে। এখানে 3টি হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কসগুলিও তোমরা প্র্যাকটিস করবে। আর অ্যাসাইনমেন্টের জন্য আমি অঙ্ক একটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সকলেই অ্যাসাইনমেন্টটা গুগল ক্লাসরুমে সাবমিট করবে। আমি আবার বলছি, গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা দিব, সেটা তোমরা সকলেই গুগল ক্লাসরুমে সাবমিট করবে। বুঝতে পেরেছো? সো আপ টু দিস আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, নিউমেরিক্যাল সলিউশন। আমি পরবর্তীতে আরো একটা টপিক একটু আলোচনা করব, সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজিং ভেরিয়েশন অফ প্যারামিটারস। আমরা ভিন্ন ভিন্ন টপিকস গুলি আলোচনা করতেছি, কারণ এতদিন আমরা বেসিক আলোচনা কমপ্লিট করেছি। এখন আমাদের পার্টিকুলার ডিসকাশন গুলি করতে হবে। This is another topic which is variation of parameters. Variation of parameters মানে হলো এটা আরেকটি পদ্ধতি টু সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। বেসিক্যালি একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে বোর্ডে একটু আলোচনা করে দেখাই, তারপরে আমরা চলে যাব আবার স্লাইডে। আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল গুলি যে পড়েছি, পার্টিকুলার ইন্টিগ্রালে কি কি ফাংশন ছিল? পার্টিকুলার ইন্টিগ্রালে মনে করো এক্স স্কোয়ার ছিল, দ্যাট ইজ অ্যালজেব্রাইক ফাংশন। সাইন টুয়াইস এক্স ছিল, দ্যাট ইজ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। মনে করো cos x ছিল, দ্যাট ইজ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তারপরে e টু দা পাওয়ার টুয়াইস এক্স ছিল, দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন। এবং তাদের প্রোডাক্ট ছিল এরকম যে এক্স স্কোয়ার ই টু দা পাওয়ার টুয়াইস এক্স বা এক্স cos x, এই টাইপের ফাংশন ছিল। বা এরকম ছিল 1 প্লাস এক্স, তাই তো? তার মানে কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখিও, পার্টিকুলার ইন্টিগ্রালে আমরা কেবলমাত্র অ্যালজেব্রাইক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সাইন কোসাইন, এক্সপোনেনশিয়াল ফাংশন এবং তাদের প্রোডাক্ট, অর্থাৎ যে কোনো 2টা বা 3টা গুণ আকারে থাকলে কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল সলভ করতে হয় তা আমরা দেখিয়েছি। ওকে, এগুলি কিন্তু দেখিয়েছি। এর বাহিরে যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, we cannot solve using that method. যেমন উদাহরণস্বরূপ আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিলাম, d square y by dx square plus 4y equals to suppose 10 twice x, say for example 10 twice x। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা কিন্তু এতদিন যে মেথডে সলভ করেছি পারবো না। কেন? কারণ 10 twice x থাকলে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার যে ফর্মুলা, এই ফর্মুলা আমরা শিখি নাই। আসলে এই ফর্মুলা নাই, এই জন্যই তো শিখি নাই। তার মানে এতদিন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার যে মেথডস গুলি শিখেছি, দ্যাট ওয়াজ লিমিটেড মেথড। এখন মনে করো যে 10 হোক, সেক হোক, কোসাইন হোক বা লগারিদমিক ফাংশন হোক, যে কোনো ফাংশন হোক, এমনকি তারাও যদি হয়, পরিচিত ফাংশনও যদি হয়, আমরা একটি মেথড, যে মেথড নিয়ে আলোচনা করতেছি সেটা হলো ভেরিয়েশন অফ প্যারামিটারস। ভেরিয়েশন অফ প্যারামিটারস। এই মেথডে আমাদের পরিচিত ফাংশন হোক অথবা আননোন ফাংশন হোক, যেমন 10 twice x থাকতে পারে, মনে করো sec twice x থাকতে পারে, যেগুলি আমরা কিন্তু আগে পাইনি, cosec থাকতে পারে, হ্যাঁ, তারপরে লগারিদমিক ফাংশন থাকতে পারে, যে কোনো ধরনের ফাংশন হতে পারে, এটাও হতে পারবে, নো প্রবলেম। তার মানে if we get any sort of particular function, then we can solve using variation of parameters. তবে
এর আগে আমরা যে মেথডস গুলি পড়েছি এগুলিতে লিমিটেশন ছিল, যে এক্সপোনেনশিয়াল হলে পারি, সাইন কোসাইন হলে পারি, অ্যালজেব্রাইক হলে পারে, প্রোডাক্ট হলে পারি, এর বাইরে কিন্তু শিখাই নাই। আর এখন বলতেছি পার্টিকুলার ফাংশন এগুলিও হতে পারবে, অথবা অন্য যেগুলি যে কোনো ধরনের ফাংশন হতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা এই ভেরিয়েশন অফ প্যারামিটারস এর মাধ্যমে সলভ করব। দেখো, নিউমেরিক্যাল সলিউশন ওয়ান কাইন্ড অফ সলিউশন প্রসেস হুইচ ইজ পার্টিকুলারলি ট্রিটেড, অ্যাজ ওয়েল এজ ভেরিয়েশন অফ প্যারামিটারও কিন্তু পার্টিকুলারলি আমরা বিশেষভাবে বিশেষায়িত করে আমরা শিখবো এখন। এই ভেরিয়েশন অফ প্যারামিটারস প্রবলেমগুলি সলভ করার একটা ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাটা দিয়েই সলভ করব। এটাকে বলা হয় রনস্কিয়ান মেথড। আমরা প্রথমে রনস্কিয়ান মেথড সম্পর্কে জানবো, তারপরে সেই রনস্কিয়ান মেথডের সহযোগিতায় ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সলভ করব। ঠিক আছে? আবার অনেক সময় রনস্কিয়ান মেথডের যে বেসিক, আমি তোমাদের দুই ধরনের সলিউশন দিব। বোর্ডে শিখাবো সংক্ষিপ্ত পদ্ধতি, আর একটা স্লাইড দিব, সেই স্লাইডে হলো ইন ডিটেলস পদ্ধতি, যেই পদ্ধতিতে রনস্কিয়ান মেথডটা জেনারেট করা হয়েছিল সেই পদ্ধতিতে আমি রাইট ডাউন করেছিলাম অফলাইনে থাকতে। আর অনলাইনে এসে আমি আবার রনস্কিয়ানের যে সংক্ষিপ্ত পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা সলভ করে থাকি। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে ছাত্ররা খুব সহজে রিসিভ করতে পারে, আর ইলাবোরেশন পদ্ধতিতে অনেক বড় হয় অঙ্কটা। চলো আমরা শুরুতে রনস্কিয়ান পদ্ধতিটা কি বা কিভাবে এই সলভ করতে হয় তা একটু দেখে আসি। আচ্ছা, তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ। Actually, variation of parameters এর মাধ্যমে we can solve any second degree differential equation, যে কোনো প্রকার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে পারি। দ্যাট ইজ সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এই ভেরিয়েশন অফ প্যারামিটারস দ্যাট ইজ রনস্কিয়ান মেথডে আমরা সলভ করতে পারি। তো সলভিং প্রসিডিউরটা হলো, at first we have to calculate the complementary solution of our given problem. আমি আবার বলছি, যে অঙ্কটা দেওয়া থাকবে তার কমপ্লিমেন্টারি সলিউশনটা আমরা বের করে নিব। আমি মনে করি all of you can solve this sort of complementary solution. কথা বোঝা যাচ্ছে? এখন একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে জিনিসটাকে ক্লিয়ার করি। খুবই পরিচিত একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে দুই মেথড তো একই জিনিস। মনে করো আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করলাম, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার মাইনাস 4y is equals to e to the power x. এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা খুব সহজে কিন্তু করতে পারি। আমরা একেবারে দুই লাইনেই আমরা করতে পারি, আমাদের অভিজ্ঞতা হয়েছে। স্যার কিভাবে দুই লাইনে? দেখো, আমি দুই লাইনে এখানে শেষ করে দিচ্ছি। প্রথমত ওয়াইসি বের করব। ওয়াইসি বের করতে হলে আমাদের অক্সিলারি ইকুয়েশন বের করতে হয়। অক্সিলারি ইকুয়েশন এটা থেকে আসবে এম স্কয়ার, আর এখান থেকে আসবে -4 সমান 0, অতএব m সমান +-2। তো yc কত হবে? c1 e to the power 2y6, c2 e to the power -2y6। yc হয়ে গেল। এখন আমরা বের করব yp, 1/d² - 4 into e to the power x। x এর মান d এর পরিবর্তে 1 বসালে আমাদের রেজাল্ট আসে -1/3 e to the power x। তাহলে সলিউশনটা কি পেলাম? সলিউশন পেলাম c1 e to the power 2y6, c2 e to the power -2y6 -1/3 e to the power x। এই হলো আমাদের এই প্রবলেমটার কমপ্লিট সলিউশন, দ্যাট ইজ yc + yp।
আমরা কিন্তু এগুলি পরীক্ষাও নিয়েছি তোমাদেরকে। এই যে কোনো অঙ্ক, এই টাইপের ছোট অঙ্ক আমরা জিজ্ঞেস করবো এর ওয়াইসি কত, এর ওয়াইপি কত, ভাইবাতে তোমাদের কিন্তু পারতে হবে। আচ্ছা, এই অঙ্কটাই এখন আমরা এই ভেরিয়েশন অফ প্যারামিটারস দ্যাট ইজ রনস্কিয়ানে আমরা সলভ করব। তাহলে কেন সলভ করব? কারণ যদিও আমরা এখন পরিচিত ফাংশন দিলাম পার্টিকুলার ইন্টিগ্রালে, অপরিচিত হলেও আমরা করতে পারবো, সেই জন্য পরিচিত দিয়া প্র্যাকটিস করব প্রথমে। আচ্ছা, তাহলে রনস্কিয়ানের জন্য যে মেথড, সেটা হলো প্রথম স্টেপ হলো আমরা এই অঙ্কটার ওয়াইসি বের করব। বের করলাম অঙ্কটার ওয়াইসি। অঙ্কটার ওয়াইসি কত এসেছে? c1 e to the power 2x plus c2 e to the power minus 2x। ওকে, এখন রনস্কিয়ান মেথডে বলা হচ্ছে যে রনস্কিয়ান একটা ফাংশন জেনারেট করতে হবে। এটাকে লেখা হয় এইভাবে WRONKNSK, হ্যাঁ, SKIAN। একজন সায়েন্টিস্ট এই রনস্কিয়ান, এটা W দ্বারা প্রকাশ করা হয়, y1 y2। তার মধ্যে দুইটা ভেরিয়েবল থাকে, একটা হলো y1 আর একটি হলো y2। এখন এই রনস্কিয়ানের y1 y2 কি জিনিস, সেটা ভাইবা আমরা জিজ্ঞেস করে থাকি যে আচ্ছা y1 কত বা y2 কত। রনস্কিয়ানের y1 y2 হলো আমরা যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা রনস্কিয়ান মেথডে সলভ করতে চাই তার আমরা ওয়াইসি বের করব। ওয়াইসি বের করার পরে আমাদের যে দুটি ফাংশন পাবো, e to the power 2x অথবা e to the power minus 2x, প্রথমটাকে আমরা y1 ধরলে পরেরটা হবে y2। বুঝাতে পেরেছি? তার মানে হোয়াট ইজ y1? এই অঙ্কটার y1 হলো e to the power 2x। হোয়াট ইজ y2? e to the power minus 2x। তুমি যদি উল্টাটা বলো স্যার y1 এটা আর y2 এটা, তাও হবে, যে কোনো একটা ধরলেই হবে। তার মানে রনস্কিয়ান এর ভেরিয়েবলটা কি আমরা বুঝতে পেরেছি। রনস্কিয়ান ভেরিয়েবল কাম ফ্রম কমপ্লিমেন্টারি সলিউশন অফ আওয়ার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি সলিউশন থেকে আসে। বুঝাতে পেরেছি? এখন রনস্কিয়ানের ডেফিনিশনটা হলো একটা ডিটারমিনেন্ট করতে হবে। দিস ইজ নোন এজ ডিটারমিনেন্ট সাইন। ডিটারমিনেন্টের ফার্স্ট রুতে থাকবে দুইটা ভেরিয়েবল y1 y2, সেকেন্ড রুতে থাকবে y1 ড্যাশ y2 ড্যাশ। ড্যাশ মানে একবার ডিফারেন্সিয়েশন। আমি কি বুঝাতে পেরেছি হোয়াট ইজ রনস্কিয়ান? রনস্কিয়ান হলো ডিটারমিনেন্ট অফ y1 y2 y1 dash y2 dash. What is y1? y1 is the e to the power 2x, y2 is the e to the power minus 2x। এখন মানগুলো বসিয়ে দেই, কত হয় দেখো। y1 e to the power 2x, y2 e to the power minus 2x। এবার y1 ড্যাশ কত হবে কে বলবে? y1 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। কত আসে? y1 ড্যাশের মানটা বলতে হবে তো, পারবো না? e to the power 2x হবে। হ্যাঁ, e to the power 2x হবে। আর কেউ বলবে? তোমরা যদি ডিফারেন্সিয়েশন না পারো তাহলে এই কোর্স কিন্তু পারবে না, মনে রাখিও। আমি এই ফর্মুলা অনেক পড়িয়েছি, দিয়েছিও বটে, কিন্তু তোমরা কিন্তু আমাকে হতাশ করে ফেলো। ডিফারেন্সিয়েশন যদি না পারো অবশ্যই তোমরা কিছুই পারবে না। e to the power 2x এর ডিফারেন্সিয়েশন 2 e to the power 2x। আমি তোমাকে এইটা পড়াইনি, আমি তোমাদেরকে দিয়েছিলাম ddx of e to the power mx, m e to the power mx। তো আসলে আমরা যদি ফর্মুলা না পারি, বেসিক ফর্মুলা খাতা উল্টিয়ে দেখিও যদি লেখাপড়া করে থাকো, এগুলি এটা দিয়েছিলাম 2 দিয়ে তোর দেইনি, এটা দিয়েছি, একই কথা।
তার মানে আমরা ভুল করে ফেলছি। দ্বিতীয়টা কি হবে, ওই -2 আসবে, অর্থাৎ 2e to the power 2i6 - 2e to the power -2i6। এবার ডিটারমিনেন্টের নিয়ম হলো ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ। আমরা এটা গুণ করব, তারপরে এটা গুণ করব। তাহলে আমরা যদি প্রথমটা গুণ করি আসে -2, কারণ e to the power 2i6 e to the power -2i6 হয় e to the power 0, e to the power 0 এর মান 1 থাকে -2। এবার মাইনাস এই দুইটা গুণ করলে হয় আবার -2, অর্থাৎ রনস্কিয়ান ভ্যালুটা হলো -4। অর্থাৎ একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে প্রথমে আমরা অক্সিলারি ইকুয়েশন কমপ্লিমেন্টারি সলিউশন বের করলাম, সেখান থেকে y1 y2 ধরলাম, y1 y2 থেকে আমরা কি বের করলাম, রনস্কিয়ান ভ্যালুটা বের করলাম। এই অঙ্কটার জন্য রনস্কিয়ান ভ্যালু এসেছে -4। তার মানে ভেরিয়েশন অফ প্যারামিটারস এর নিয়ম অনুযায়ী আমাদের প্রথম স্টেপ হলো কমপ্লিমেন্টারি সলিউশন বের করা করলাম, দ্বিতীয় স্টেপ হলো রনস্কিয়ান ভ্যালু বের করা, সেটাও বের করলাম। এবার ফাইনাল স্টেপ হলো কমপ্লিট সলিউশনটা বের করা। আর কমপ্লিট সলিউশনের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটা হলো কমপ্লিট সলিউশন y is equals to -y1 integration of y to f of x divided by Wronskian। ওই যে w ধরেছিলাম আমরা, কিন্তু w of y1 y2 এর মান -4 পেয়েছি, এটাই w, আমি সংক্ষেপে লিখলাম y2 f of x dx প্লাস প্রথমে y1 তারপরে হবে y2 এখানে বসলে উপরে বসবে y1 f of x আর নিচে w dx। What is f of x? f of x is the particular function, অর্থাৎ f of x এর মান হবে e to the power x। বুঝাতে পেরেছি? এই f of x হবে e to the power x। আর y1 কি, এটা তো আমরা আগেই ধরে রেখেছিলাম, y2 কি, এগুলি তো আগেরই, আর w তো আমরা বের করেছি। এই ফর্মুলায় আমাদের বসিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে চলো আমরা বসাতে থাকি। w এর মান, দ্যাট ইজ রনস্কিয়ান এর মান -4, কত আসে দেখি। আমরা -y1 অর্থাৎ e to the power 2i6 ইন্টিগ্রেশন উপরে y2 e to the power -2i6 আর f of x হলো e to the power x, নিচে হলো -4 dx প্লাস e to the power -2i6 e to the power 2i6 e to the power x -4 dx। এই মানটা ঠিকঠাক মতো বসাতে হবে। y1 বসালাম দেখে দেখে, y2 বসালাম, f of x হলো ওই ফাংশনটা, নিচে রনস্কিয়ান, এইভাবে সেখানেও বসালাম। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। এই এক্সপোনেনশিয়াল টার্ম কিন্তু এর মধ্যে আনা যাবে না, কারণ এটা ইন্টিগ্রেশন আর এটা ইন্টিগ্রেশন ফ্রি, মনে রাখতে হবে। তবে -4 কনস্ট্যান্ট আমরা এটাকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে আসে 1/4 e to the power 2i6 ইন্টিগ্রেশন e to the power -x dx, এই দুটো মিলে e to the power -x minus 1/4 e to the power -2i6 integration e to the power 3x dx। দেখো, কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবে। এর পরের গুলি আমরা উপরে দেখাচ্ছি। or y is equals to 1/4 e to the power 2i6 আর e to the power -x এর ইন্টিগ্রেশন
কি হবে বলো তো দেখি, e টু দা পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? এই যে এই মাত্র বললাম, বলতে পারো না। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলি প্যাচ লাগালে হবে না, কিন্তু আমি ফর্মুলা দিয়েছি, পড়ালেখা না করলে কিন্তু পারবে না। e টু দা পাওয়ার mx dx, এটা হলো 1/m e টু দা 1 by পাওয়ার m mx, e to the power mx, sir. তাহলে m এর মান হলো -1, তাহলে e Yes, টু sir. দা পাওয়ার x dx হবে e টু দা পাওয়ার -x, কারণ m এর Yes, মান sir. -1 নিচে বসালে আর উপরে বসালে একই, বিশেষ করে -1। আর যদি 2 3 হতো, মাইনাসটা রাখতাম আমরা মিডলে, আর ওই সংখ্যাটা নিচে বসিয়ে দিতাম। তার মানে e টু দা পাওয়ার -x এর ইন্টিগ্রেশন আমাকে অবশ্যই জানতে হবে। তোমরা যারা মনে করতেছে স্যার এগুলি তো ফর্মুলায় আছে, এগুলি জানার দরকার নাই, আমরা দেখে নিতে পারি, তাহলে আমি বলবো তোমার কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্স শেখা হলো না। আর শেখা না হলে তার ফল কিন্তু তোমরা পেয়ে যাবে ভাইভাতেই। যখন ছোট ছোট ইন্টিগ্রেশন জিজ্ঞেস করা হবে, তুমি কিন্তু কিছুই পারবে না। এই জন্য আমি পুনরায় রিকোয়েস্ট করি, ফর্মুলাগুলি অবশ্যই অবশ্যই ভালো করে মুখস্থ করবে। আমি মনে হয় ফর্মুলা তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা কেয়ার করোনি, দেখে নিও, প্রথম দিকে আমি তোমাদেরকে ফর্মুলা দিয়েছিলাম। সমস্যা নাই, তুমি প্রয়োজনে আমার কাছ থেকে আবারও ফর্মুলাগুলি চেয়ে নিতে পারো যদি তুমি মনে করো তোমার দরকার। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? e টু দা পাওয়ার -x। এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো যে কয়টি ইন্টিগ্রেশন সেই কয়টি কনস্ট্যান্ট দিতে হবে। আমরা এই ইন্টিগ্রেশন শেষ করে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিলাম c1 -1/4 e টু দা পাওয়ার -2i6। আর এই জায়গায় একইভাবে ইন্টিগ্রেশন করে 1/3 e টু দা পাওয়ার 3x প্লাস c2। এই এখন আমরা আমাদের ইন্টিগ্রেশনের কাজ শেষ, সবই শেষ, একটু সিম্পলিফাই করব, একটু সরল করব। তাহলে সরল যদি করি, দেখো c1/4 e টু দা পাওয়ার 2i6 আর মাইনাস c2/4 e টু দা পাওয়ার -2i6, আর এই টার্মটাকে হিসাব করলে হয় -1/4 e টু দা পাওয়ার x, -1/4, আর এই টার্মটা হিসাব করলে হয় -1/12। তাহলে আমরা যদি এই দুটার ক্যালকুলেশন করি, যে 1/4 আর হলো 1/12 যোগ করলে হয় 1/3, দ্যাট ইজ -1/3 e টু দা পাওয়ার x। এখন আসো, আমাদের এই হলো আমাদের সমাধান, কিন্তু আমরা কি এমনটা পেয়েছিলাম? প্রশ্ন থাকতে পারে। না, আমরা ডাইরেক্ট কিন্তু এমনটা পাইনি, তাহলে কেমন পেয়েছি? আমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, a e টু দা পাওয়ার 2i6 প্লাস b e টু দা পাওয়ার -2i6 -1/3 e টু দা পাওয়ার x। আমরা এটাও নিতে পারি। তাহলে a কি জিনিস? যে a হলো স্যার c1/4, ধরে নিলাম, কনস্ট্যান্টকে আমরা পরিবর্তন করে নিলাম, আর b হলো -c2/4। আমাদের কিছুক্ষণ আগে যে সলিউশন করেছিলাম সেই সলিউশনটা কিন্তু এমন ছিল, তবে সেখানে c1 c2 ছিল। আমি এখন পেলাম a b, বা c1 c2 আবার ধরতে পারতাম, তবে অঙ্কে ধরিনি, কারণ c1 c2 আমরা ধরে রেখেছি। দেখো, একই অঙ্ক আমরা দুই মেথডে সলভ করেছি। একটা মেথডে খুব দ্রুত কিন্তু সলভ করেছিলাম এবং এই টাইপের রেজাল্ট এসেছিল, যে y সমান c1 e টু দা পাওয়ার 2i6 প্লাস c2 e টু দা পাওয়ার -2i6 -1/3 e টু দা পাওয়ার x। এখন এই রেজাল্টে আমরা জেনারেট করেছি একটা মেথড অ্যাপ্লাই করে, দ্যাট ইজ নোন এজ রনস্কিয়ান মেথড। ওই রনস্কিয়ান মেথডে আমরা কি কাজটা করেছি? প্রথমত কিন্তু আমাদের YC বের করা লাগছে, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি সলিউশন। তারপরে ওই কমপ্লিমেন্টারি সলিউশন অনুযায়ী দুইটা ভেরিয়েবল কনসিডার করেছি, y1 y2, কমপ্লিমেন্টারি সলিউশনে যা আসবে তার মতো করে। তারপরে আমরা রনস্কিয়ান ভ্যালু বের করলাম, দ্বিতীয় কাজ।
তারপরে আমরা এই সমীকরণটা মনে রাখতে হবে। সলিউশনের মূলত এটাই মেইন ইকুয়েশন, এটা মনে রাখতে হবে। প্রথমে মাইনাস বসে y1 y2 f of x, নিচে w dx, পরে প্লাস বসে y2 ইত্যাদি ইত্যাদি। আসলে এই পদ্ধতিটা কিভাবে আসলো, অর্থাৎ এই সমীকরণটা কিভাবে আসলো, বা ওই রনস্কিয়ান ভ্যালু ডিটারমিনেন্টটা কিভাবে আসলো, সেইটাই কিন্তু আমি আবার খাতা কলমে অঙ্কের মাধ্যমে অনেক বড় করে তোমাদেরকে দেখিয়েছি, সেটা স্লাইডে পাবে। জাস্ট আমি এখন তোমাদেরকে এই মেথডটা দেখালাম। এই মেথডে আমাদের আজকে ক্লাসের সময়ও শেষ। আমরা পরবর্তীতে এই মেথডের হোমওয়ার্ক দিব করার জন্য, আজকে শুধুমাত্র আলোচনা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।